চলো আমরা সমাধান করার আগে এখানে জীব কাকে বলে সেটা আগে জেনে নেই। জীববৈচিত্র্য কাকে বলে সেটা আমরা জেনে নেই এবং পরিবেশে কিভাবে টিকে থাকে বিভিন্ন প্রাণী উদ্ভিদ সেগুলো আগে জেনে নেই। তো আমরা প্র্যাকটিক্যালি আগে জেনে নিই, তারপর আমরা সমাধানটা করব। চলো আমরা প্র্যাকটিক্যাল গুলো দেখে আসি। আমরা বাস্তুতন্ত্রের সাথে পরিচিত হই। এখানে দেখতেছো কিছু প্রাণী দেখা যাচ্ছে, মাছ, হরিণ এবং অন্যান্য প্রাণী, ব্যাঙ, গাছপালা। তো এই গাছপালা এবং উদ্ভিদ, গাছপালাকে আমরা উদ্ভিদ বলি। তো এখানে যেগুলো মাছ আর হরিণ এগুলো হচ্ছে প্রাণী। তো প্রাণী এবং উদ্ভিদ মিলেই জীববৈচিত্র্য। চলো আমরা আরেকটা পিকচার দেখে নিই। এখানেও তো আমরা এই দুইটি উপাদান নিয়ে জীববৈচিত্র্য তৈরি হয়, প্রাণী এবং উদ্ভিদ নিয়ে জীববৈচিত্র্য তৈরি হয়। এখানে পানিতে দেখতেছ বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ জুম করে দেখাইছে। এখানে দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং গাছ কিভাবে মাটি থেকে বিভিন্ন উপাদান শোষণ করে। তো সূর্যের আলোর মধ্যে অক্সিজেন ছাড়ে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে গাছ। এটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এখন দেখো এই যে পাতার মধ্যে পানি দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়া, মানে পাতাকে বাষ্পীয় করে দেয়, এটা হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়া। এই যে প্রচ্ছেদন প্রক্রিয়া আরেকটা দেখাইতেছি, এটা কিন্তু কুয়াশার পানি না, এটা হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়ার পানি, মানে অতিরিক্ত পানি গাছ বাষ্পীয় করে দেয়, সেটা হচ্ছে প্রচ্ছেদন প্রক্রিয়া। এখন দেখো এটা হচ্ছে বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের একটা প্রক্রিয়া দেখাচ্ছি। এখানে এখানে লক্ষ্য করলে দেখবা যে এই যে ফড়িং দেখা যাচ্ছে, ছোট ফড়িং ঘাস খায়, ফড়িংকে আবার ব্যাঙ খাবে, ব্যাঙকে সাপ খাবে, সাপকে ঈগল পাখি খায়। তো সুন্দর করে দেখাচ্ছি। এখানে দেখো এই যে এখানে ঘাস খায় ফড়িং, ফড়িংকে ব্যাঙ, ব্যাঙকে সাপ খাবে, আবার সাপকে ঈগল পাখি পেলে খেয়ে ফেলবে। আবার উপরে দেখো মাঝখানে লাইন গাজর খায় খরগোশ, খরগোশ থেকে খরগোশ খায় শিয়াল, শিয়ালকে আবার সিংহ খাবে। উপর লাইন দেখো গম খায় ইঁদুর, ইঁদুরকে আবার পেঁচা খাবে। এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর খাদ্য দেখাইলাম তোমাদেরকে। এখন দেখো সহজ একটা দেখাচ্ছি। এই যে ঘাস খায় ফড়িং, ফড়িংকে সাপ, সাপ ফড়িংকে ব্যাঙ, ব্যাঙকে সাপ খাবে। তো এটা হচ্ছে তোমাদেরকে এখন যা দেখাইছি সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের খাদ্যদের একটি প্রক্রিয়া। এগুলো হচ্ছে জৈব পদার্থ। এই যে প্রাণী থেকে, উদ্ভিদ থেকে অবশিষ্ট যেগুলো সেগুলো হচ্ছে জৈব পদার্থ, যখন পচবে এগুলো জৈব পদার্থ হিসেবে পরিচিত এগুলো। এখন দেখো এই যে কেঁচু দেখা যাচ্ছে, মাটি থেকে কেঁচুগুলো যখন পচে যাবে তখন এগুলো জৈব পদার্থ হবে। এই যে খাদ্যের অবশিষ্ট, আমরা যে সবজিগুলো খাই এগুলো অবশিষ্ট জৈব পদার্থ। এই যে ডিমের খোসাও জৈব পদার্থ পচে গেলে। এখন দেখো এই যে এগুলো হচ্ছে শৈবালকে পচনশীল হলে তখন সেটা জৈব পদার্থে রূপান্তর হবে। নাইট্রোজেন গ্যাস, এটা হচ্ছে অজৈব পদার্থ। নাইট্রোজেন ফেলে দেখো গ্যাসগুলো কিভাবে। এখন দেখো এই যে লবণও অজৈব পদার্থ। তো জৈব আর অজৈবের মধ্যে পার্থক্য হচ্ছে যে প্রাণী উদ্ভিদ থেকে যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো হচ্ছে জৈব পদার্থ, আর অজৈব পদার্থ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন কোনো বন্ধন থাকবে না। কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন যেখানে না থাকবে সেটাই হচ্ছে অজৈব পদার্থ। তো তোমরা জৈব অজৈব পদার্থ চিনে ফেললা। এখানে দেখো গোবর হচ্ছে যে জৈব পদার্থ, এগুলা গরুর বিষ্ঠা। তো এগুলা শুকিয়ে জৈব পদার্থ হিসেবে সার হিসেবে, জমিনের সার হিসেবে ব্যবহার করা যায়। তো জৈব সার হিসেবে গোবর খুব উপকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান সপ্তম শ্রেণীর অনুশীলন বই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা 12 পৃষ্ঠার সমাধান দিব। চলো আমরা 12 পৃষ্ঠার সমাধানে চলে যাচ্ছি। আমরা 12 পৃষ্ঠার সমাধানে চলে এসেছি। এই যে দেখো এখানে আমরা প্রশ্নটা আগে পড়ে নিই। আমরা সৃজনশীল ভিত্তিক সমাধান দিয়ে থাকি, তো সমাধানগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এখানে দেখো এই যে এবার আরেকবার ভেবে দেখো তোমাদের এলাকার যে এত জীববৈচিত্র্য এর উৎপত্তি কি করে হলো। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন দেখলাম, উৎপত্তি কি করে হলো সেটা, আবার পরিবেশের কি কি সুবিধার কারণে এই জীবসমূহ এই পরিবেশে টিকে থাকে, এগুলো আমাদের বলতে হবে। এক এক করে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। চলো আমরা আগে জীব কি সেটা আগে চিনে আসি। জীব কি সেটা আমাদের আগে চিনতে হবে। জীব হচ্ছে
এটা লেখার মধ্যে বলে দিচ্ছি। জীব হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ, এই দুইটাকে একসাথে জীব বলা হয়। এখন আমরা জীব বৈচিত্র্য চিনব। জীব বৈচিত্র্যের সংজ্ঞাটাকে আমরা দিচ্ছি, দেখো এখানে। জীব বৈচিত্র্য কাকে বলে? পৃথিবী, মাটি, জল, বায়ুতে বসবাসকারী সব উদ্ভিদ ও প্রাণী, অর্থাৎ পরিবেশে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী অণুজীবের মধ্যে যেসব জিনগত, প্রজাতিগত এবং পরিবেশগত বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখা যায় তাকে জীব বৈচিত্র্য বলে। এখন দেখো, এখন প্রশ্ন উত্তর দেবো। জীব বৈচিত্র্যের উৎপত্তি, এটা হচ্ছে জীব বৈচিত্র্যের উৎপত্তি, প্রশ্ন উত্তর। পরিবেশের চারপাশে রয়েছে নদী, নালা, খাল, বিল, মাঠ, ঘাট, ঘর বাড়ি, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সাগর, মহাসাগর ইত্যাদি। এই সকল স্থানে যে সকল প্রাণী উদ্ভিদ বসবাস করে, দিন যাপন করে এবং বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী নিজের জীবন ব্যবস্থাকে বৈচিত্র্যময় করে তোলে তাদের জীব বলা হয়। জীব বলতে আমরা প্রাণী উদ্ভিদকে বুঝি। এই যে দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর। জীব হচ্ছে প্রাণী ও উদ্ভিদ। এরপর দেখো, নদী, খাল, বিলে, সমুদ্র যেমন মাছ, ব্যাঙ ও সামুদ্রিক প্রাণী বসবাস করে। মাছ ফুলকার সাহায্যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সম্পাদন করে পানি থেকে অক্সিজেন নিয়ে এবং এর বংশবিস্তার করে। বনে জঙ্গলে পশু পাখি ও বিভিন্ন ধরনের উদ্ভিদ। বৃষ্টি হলে মাটি থেকে বিভিন্ন উদ্ভিদ জন্মায়। গাছের ঢাল বীজ সংরক্ষণ করে গাছের বংশবিস্তার করা যায় এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ছোট আকারে বিভিন্নগুলো নিজে নিজে বংশবিস্তার করে থাকে বিভিন্ন ছোট ছোট উদ্ভিদগুলো। আবার দেখা যায় বৃষ্টি হলে মাঠ ঘাটে নতুন উদ্ভিদ জন্মায়, পুকুরে মাছ চাষ করা যায় এবং পুকুরের মাছ ব্যাঙ জীব বৈচিত্র্যের অংশ। পরিবেশে মাটি, জল, রোদ, বৃষ্টি ও সহনীয় তাপমাত্রা পেয়ে জনন প্রজনন ঘটিয়ে জীব বৈচিত্র্যের উৎপত্তি হয়। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট উত্তর। এটা তোমরা লিখে সবগুলো খাতায় লিখে তোমরা পড়তে পারো। এই যে এখান থেকে মানুষ, গরু, ছাগল, মহিষ, হাঁস, মুরগি, পশু পাখি, সাপ, ব্যাঙ, ফড়িং, টিকটিকি, ইঁদুর, তেলাপোকা, বাঘ, হরিণ এবং জলহস্তী, এই প্রাণীগুলো কিভাবে টিকে থাকে তার ব্যাখ্যা দেওয়া হলো নিচে। মানুষের বিভিন্ন শর্করা আমিষ জাতীয় খাদ্য খায়, মাছ খায়, বিভিন্ন প্রাণীর মাংস খায়, মাছ পানি থেকে খাদ্য সংগ্রহ করে। আবার দেখো, বাঘ হরিণ খায়, হরিণ ঘাস খায়, গরু ছাগল মহিষ ঘাস খায়, সাপ ব্যাঙ খায়, ব্যাঙ বিভিন্ন পোকামাকড় খায়, টিকটিকি বিভিন্ন পোকামাকড় খায়, ইঁদুর টিকটিকি খায়। উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন উপাদান শোষণ করে সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণের মাধ্যমে শ্বাস প্রশ্বাস পরিচালনা করে এবং প্রচেতন প্রক্রিয়ায় পানি বাষ্পীয় মোচন করে পরিবেশে টিকে থাকে উদ্ভিদ। নিচে দেখো, জীব যথা উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য আলো, বাতাস, মাটি প্রয়োজন। এটা হচ্ছে তোমাদের সৃজনশীল উত্তর। এখন দেখো, আমরা প্রথম শ্রেণীর খাদকগুলো এখানে তালিকাভুক্ত করেছি। প্রথম শ্রেণীর খাদক ঘাস, ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ, হাতি ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর খাদক দেখো, যেসব প্রাণী তিন ভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় গণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক। এর মাংসাশী প্রাণী যেমন ব্যাঙ, শিয়াল, বাঘ ইত্যাদি। এখন তৃতীয় শ্রেণীর খাদক দেখাচ্ছি। তৃতীয় শ্রেণীর খাদক দেখো, তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে যেমন সাপ, ময়ূর, বাঘ ইত্যাদি। একটি বিশেষ শ্রেণীর খাদক জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে, যেমন কাক, শকুন, শিয়াল, হায়না ইত্যাদি। এদের নাম দেওয়া হয়েছে আবর্জনা বুক বা ধাঙ্গর। তো আমরা এখন বাস্তুতন্ত্র কি সেটা আগে জেনে নিয়ে আসবো। বাস্তুতন্ত্র এটা তোমরা নিচে লিখবা, আমি জায়গা না থাকলে আমি উপরে লিখেছি। বাস্তুতন্ত্র হচ্ছে জৈব অজৈব পদার্থ বিভিন্ন জীব সমন্বিত এমন প্রাকৃতিক একক যেখানে বিভিন্ন জীব সমষ্টি পরস্পরের সাথে এবং তাদের পারিপার্শ্বিক জৈব অজৈব পদার্থের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি জীবনধারা গড়ে তোলে। এখন আমরা যে সুখ সুবিধা 12 পৃষ্ঠা সমাধান মনে রাখবা। এখানে দেখো কি লিখেছি, পরিবেশের যেসব সুবিধার জন্য জীব বৈচিত্র্য টিকে থাকে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা ধাপে ধাপে দিয়ে থাকি সৃজনশীল আকারে। তো সৃজনশীল প্রশ্ন উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান। এই দেখো, মাটি থেকে ফসল বিভিন্ন উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করে। এটা হচ্ছে সুবিধাগুলো, যেমন জীব বৈচিত্র্য কিভাবে টিকে থাকে সেটা সুবিধাগুলো এখানে উল্লেখ করা হয়েছে। সূর্যের আলো উপস্থিতিতে সালোক সংশ্লেষণ ও প্রচেতন প্রক্রিয়া। বাতাস থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ এবং প্রাণীদের অক্সিজেন গ্রহণ। এবার দেখো, বৃষ্টির পানি উদ্ভিদের জন্য তরল খাদ্য এবং বৃষ্টির পানি মাটি থেকে খাদ্য শোষণ প্রক্রিয়া সহজ করে দেয়।
জৈব অজৈব পদার্থ সার হিসেবে উদ্ভিদকে বেড়ে উঠতে সাহায্য করে। তারপরে এখানে আরেকটা দেখো, বাস্তুতন্ত্রের জীবনধারার কারণে প্রাণীরা খাদ্য গ্রহণ করে। তো বাস্তুতন্ত্রের জীবনধারার প্রথম প্রথম শ্রেণী খাদ্য, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী খাদ্য তোমাদেরকে দেখেছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সকলকে।